সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। আজ ঘোষিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে আকারে রেকর্ড পরিমাণ এই অর্থ ব্যবস্থাপনার পরিকল্পনাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কল্যাণ রাষ্ট্র গঠনের পদক্ষেপ। অর্থমন্ত্রী হিসাবে আমির খসরু মাহমুদেরও এটিই প্রথম বাজেট উত্থাপন, যাকে তিনি বলছেন সীমিত সম্পদের মধ্যে দেশের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আজকের সম্পাদকীয় ঘুরে দাঁড়ানোর বাজেট। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর আজিজুর রহমান, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, নটরডেম ইউনিভার্সিটি। ডক্টর আজিজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন ব্যারিস্টার এএম মাসুম, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক। এএম মাসুম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই স্যার আপনার কাছেই যেতে চাই, সেটি হচ্ছে এইবারের বাজেট গতবারের সাথে এবারের বাজেটের ব্যবধান হচ্ছে 1,48,000 কোটি টাকা, এবং এত বড় ব্যবধান আগের বাজেটের সাথে এই বছরের বাজেটের এই টাইপের এত বড় ব্যবধান এটাই প্রথম। এবং এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষায়। বলা হচ্ছে যে সীমিত সম্পদের মধ্যে স্বস্তির বাজেট হবে, এটা কল্যাণ রাষ্ট্রে তৈরি করার পথে একটা পদক্ষেপ হবে। সার্বিকভাবে এই বাজেটকে কতটুকু জনকল্যাণমূলক আপনি নিশ্চয়ই ফলো করছেন, জনকল্যাণমূলক কর্মসংস্থানমূলক হিসাবে আপনি দেখছেন? হ্যাঁ, অবশ্যই সরকারের এই বাজেট আমাদের জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে আর কি, আমি বলবো সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট বাজেট। যদিও এটার আকার বড়, তবুও উচ্চ আকাঙ্ক্ষা থাকা ভালো। গোলটা যদি আমরা একটু ভালো সেট করি আর কি, তাহলে সেখানে পৌঁছানোর জন্য আমাদের সৎ প্রচেষ্টা থাকবে, এবং সেই প্রচেষ্টা এবং আন্তরিকতা হয়তো আমাদের অনেক কাছাকাছি নিয়ে যাবে। তো এই বাজেট বাংলাদেশের জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এখানে একটা কথা আমি বলতে চাই আর কি, অতীতের বাজেটগুলোতে আমরা যেটা দেখেছি আর কি, যে সেখানে সিস্টেম লস ছিল একটা বড় ধরনের। সেই সিস্টেম লসটা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি বাজেটের আকার বৃদ্ধির সাথে সাথে সিস্টেম লসও বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে জনগণের প্রত্যাশিত ফলে আকাঙ্ক্ষায় পৌঁছানোর ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কঠিন হবে। তো এই সিস্টেম লসটাও আমাদের নিয়ন্ত্রণ করা দরকার। আপনি সামগ্রিকভাবে বাজেটের যে বাজেট উত্থাপন হলো সেটিকে আমার মনে হয় জনকল্যাণমূলক বাজেট হবে, এবং আমরা এটাকে প্রপারলি যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেশের মানুষের কল্যাণ বৃদ্ধি পাবে। আমার এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোতে আসবো। তার আগে আপনার মাসুম আপনার কাছ থেকেও একটু জেনে নিতে চাই যে এই বাজেটকে আপনি কিভাবে দেখছেন? জনকল্যাণমূলক, কর্মসংস্থানমূলক, মানে কতটুকু সেটি স্বস্তিদায়ক হবে জনগণের জন্য, মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি দেখি যে বাজেটের যে দর্শন, এখানে যে ফিলসফি আপনি দেখেছেন যে 10 পয়েন্টস যেটাকে হাইলাইট করা হয়েছে, এবং সেখানে আমি যেটা দেখছি যে কেইনসের যে ফিলসফি, সেই যে আপনার ইনভেস্টমেন্ট মানে যেটা হলো যে এক্সপেন্ডিচারকে বাড়ানো, এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস যত আপনি বাড়াবেন ততই এটা ফলপ্রসূ হবে, এবং সেই কনসেপ্টেই কিন্তু এই দর্শন আমার কাছে মনে হয় বাজেটের দর্শন। এখানে যেটা বলা দরকার যে আমরা 1972-তে যদি দেখেন, আমাদের বাজেট তখন ছিল 786 কোটি টাকা। সেখান থেকে আমরা কিন্তু আজকে 9,38,000 কোটি টাকা, 48,000 কোটি টাকা। তার মানে হলো একটা হিউজ আমরা অ্যাডভান্স হয়েছি। বাট কথাটা হলো যে আমাদের যেই পরিমাণ সাকসেসটা হওয়ার দরকার ছিল, বা যেভাবে ডেভেলপমেন্টটা প্রোগ্রেস হওয়ার কথা ছিল, বিভিন্ন সময় সেটা বাধাগ্রস্ত হয়েছে। এখন এই গভর্নমেন্ট যখন এসেছে, তাদের যে চ্যালেঞ্জগুলো সেটা হিউজ চ্যালেঞ্জেস। কারণ তারা প্রথমে এসেই আপনি দেখেছেন যে একটা অভ্যুত্থানের মাধ্যমে আসলো, একটা ইলেকশন হলো আমাদের ফেব্রুয়ারিতে তারা আসলো, কিন্তু সাথে সাথেই কিন্তু আপনার ইরান ওয়ার, সেই আমাদের যে জ্বালানির দাম বৃদ্ধি, একটা হিউজ সাবসিডির মধ্যে তারা চলে গেল। তো এখন যেটা হলো যে এই যে এত বড় বাজেট দিয়েছে, সেই বাজেটটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবে? সেই বাজেটের ইমপ্লিমেন্টেশনের সোর্সেস, যে এই যে এক্সপেন্ডিচার আমাদের হিউজ,
সেই এক্সপেন্ডিচারের সোর্সেসগুলো কোথা থেকে। এখন সেই সোর্সেস কথা বলতে গেলে প্রথমেই আসে যে আমার এনবিআর, সেই এনবিআরের কি সেই ক্যাপাসিটি আছে? যেমন ধরেন 4 লাখ কোটি টাকার আমরা দেখি যেটা হায়েস্ট কালেকশনের জায়গা, সেখান থেকে যদি আপনি জাম্প করে 6,95,000 কোটি টাকা, সেই 6,95,000 কোটি টাকাকে আপনার রেভিনিউ কালেকশনের সেই অবস্থাটাতে আমরা আছি কিনা। এবং এবার দেখবেন যে এই বাজেটের আরেকটা বড় দর্শন হলো যে যারা নিম্ন আয়ের তাদেরকে ইনক্লুসিভ করার জন্য, মানে সকলকেই কোনো না কোনোভাবে এটাকে কানেক্টেড করার জন্যই এই বাজেটটার আপনি যদি দর্শনটা ভালোভাবে বা তার ফিলসফি বিহাইন্ড ইট এটা যদি দেখেন তাহলে সেইটা বোঝা যায়। তাহলে সেইটা যদি হয় তখন তারা কি করছে, বিভিন্ন প্রোডাক্টে আপনি দেখছেন যে ছাড় দিচ্ছে। তাহলে যেখানে আমি প্রায় এবারই মনে হচ্ছে 1,30,000 কোটি টাকার মতো ঘাটতি হতে পারে আমার রেভিনিউ কালেকশনে, এত ঘাটতি, সেখানে আমার 6,95,000 কোটি টাকা আমি যখন কালেকশন করতে যাব, এই রেভিনিউর সোর্সেসগুলি কোথায়, কোথা থেকে আসবে আমার টাকাটা? সেই টাকাটা তো আমি অলরেডি সাবসিডি দিচ্ছি। এবং সেখানে সবচেয়ে বড় আরেকটা বড় চ্যালেঞ্জ তারা ইনহেরিট করছে, সেটা হলো যে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে যেই আপনি দেখেছেন যে অরাজকতা, প্রায় আমাদের যেই রিসেন্টলি যেটা যদি আপনি ইন্ট্রিম গভর্নমেন্টের যদি ডেটাটা দেখেন, তখন আসলো কি 6,48,000 কোটি টাকা নন পারফর্মিং লোন, এখন সেটা কমে 32%, এখন দেখা যাচ্ছে যে প্রায় 6,88,000 কোটি টাকা, মানে অ্যারাউন্ড 5,88,000 কোটি টাকা, অ্যারাউন্ড 6 লাখ কোটি টাকা। তাহলে সেই জায়গায় যদি আমার নন পারফর্মিং লোন হয়, সেটার সাথে সাথে আপনি অ্যাড করবেন এই যে আমাদের রিস্ট্রাকচার করা বা রিশিডিউল করা, সেখানেও কিন্তু 2 লাখ কোটি টাকার উপরে। আমাদের জুডিশিয়ারিতে স্ট্যাক আছে, সেখানেও কিন্তু 2 লাখ কোটি টাকার উপরে। তারপরে আবার রাইট অফ আছে একটা হিউজ অ্যামাউন্ট। তাহলে এই টোটাল আপনি দেখবেন যে টোটাল আমার অ্যাডভান্স ব্যাংকিং সেক্টরে আছে প্রায় কত 18 লাখ কোটি টাকা। তার মধ্যে যদি 10 লাখ বা 11 লাখ কোটি টাকায় যদি আইসিইউতে থাকে, তাহলে সেই ইকোনমি কিভাবে পারফর্ম করবে? তাহলে গভর্নমেন্টের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হলো যে মানি মার্কেট বা ব্যাংকিং সেক্টরকে কিভাবে ভায়াবল যদি না হয়, এখানে যদি ট্রানজ্যাকশন না হয়, কারণ এই ব্যাংকিং সেক্টরের মাধ্যমেই তো আপনার এই ইনভেস্টমেন্ট ক্রিয়েট হবে বা আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, বা এই যে আমাদের যে ক্রেডিট গ্রোথ যেটা আপনি দেখছেন যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা সর্বনিম্নে প্রায় 4.7 বোধহয় %, যেটা আমাদের একসময় 17-18% ছিল। তাহলে প্রাইভেট সেক্টরে যদি ক্রেডিট গ্রোথ না থাকে, যদি লোন সবই যদি গভর্নমেন্ট নিয়ে নেয়, আমরা দেখেছি প্রায় 30% নিয়েছে গভর্নমেন্ট পাবলিক সেক্টরে। এখন ব্যাংক কোথায় টাকা দিচ্ছে? ব্যাংক টাকা দিচ্ছে হলো ট্রেজারি বিল অ্যান্ড বন্ড। আপনার ব্যাংকিং সেক্টরের ইনকাম হওয়া উচিত কি ইন্টারেস্ট থেকে, তাদের এখন ইনভেস্টমেন্ট হলো কোথায়? অল হলো ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে। তারা গভর্নমেন্টকে দিতে সিকিউর ফিল করে, কোনো ধরনের ঝামেলা নেই, একটা ভালো রেটে তারা পাচ্ছে। কিন্তু সেখানে প্রাইভেট সেক্টরে দিতে গেলে তার এনপিএলের ব্যাপার আছে, আরও বিভিন্ন ধরনের রিস্কের ব্যাপার আছে। তাহলে ব্যাংকও কিন্তু কনফিডেন্স ফিল করছে না এখানে প্রাইভেট সেক্টরে দিতে। সেই সিচুয়েশনে এই 9,38,000 কোটি টাকা আমাদের ইমপ্লিমেন্টেশনে যদি যাই, আমার এডিপির যেই সিচুয়েশন আপনি দেখেছেন যে প্রায় যদি আমরা জুলাই থেকে যদি ডিসেম্বর ধরি, অনলি 20%-এর আপনার ইমপ্লিমেন্টেশন হয়, কিন্তু এখন অ্যারাউন্ড 41, আমরা হার্ডলি দেখা যাবে হয়তো 51% আপনার ইমপ্লিমেন্টেশন। তাহলে যদি এডিপির ইমপ্লিমেন্টেশন এত কম হয়, তাহলে আপনার ওয়ার্ক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে কিভাবে? এই যে বিভিন্ন ধরনের আপনি দেখবেন রড, সিমেন্ট, মানে সিমেন্ট প্লাস এই যে যেই আনুষাঙ্গিক যেই র মেটেরিয়ালসগুলি লাগে, এদের কিন্তু এই এডিপির একটা বিশাল ফান্ডের উপরে যেগুলি কর্মক্ষমতা বাড়ায়, এবং সেই জন্যই কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তো যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয়, তাহলে আপনার ইকোনমি কিভাবে ভাইব্রেন্ট হবে? তাহলে সেই জন্য আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে অনেকগুলি চ্যালেঞ্জ হাতে নিয়ে গভর্নমেন্ট অ্যাডভান্স হচ্ছে। তো গভর্নমেন্টের এটা একটা সাহসী কি বলে গুড ইন্টেনশন, যে গরিব এবং অসহায় সবাইকেই ইনক্লুসিভ করেছে, এবং একেবারে নেসেসিটি যেই জায়গাগুলি সেখানে কিন্তু ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়েছে। তার মানে হলো যে আপনার সকলকেই এটা পার্ট অফ, এবং সাথে সাথে আপনি দেখেছেন সোশ্যাল সেফটি নেটে প্রায় ফ্যামিলি কার্ড, কিছু বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস কিভাবে বাড়ানো যায়, সেটা আমার কাছে মনে হয় যে ভেরি পজিটিভ, এবং আমার কাছে পজিটিভ রিমার্কসই মনে হয়। এখন দেখা যাবে ইমপ্লিমেন্টেশনে আমরা কতটা কেপাবল হই। ডক্টর আজিজুর রহমান, যেটা শামীম বলছিলেন যে
এই দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সরকারের চেষ্টা আছে, অনেক জায়গায় কর কমানো হয়েছে, বলা হচ্ছে নিত্যপণ্যের অনেক কিছুরই দাম কম থাকবে বা সহনীয় অবস্থায় থাকবে। কিন্তু সেই সাথে কিন্তু আবার মনে করা হচ্ছে যে একটা বড় ঘাটতি বাজেটের অবস্থাও তৈরি হবে। তো সেটি যখন ব্যাংকিং খাত থেকে এই টাকা যখন সরকারের কাছে যাবে, ব্যাংকিং খাত যখন বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট করতে পারবে না, তখন কর্মসংস্থান যদি সেই অর্থে না তৈরি হয়, যেটি সরকারেরও, এই বর্তমান সরকারেরও একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ছিল যে তারা কর্মসংস্থান তৈরি করবে ব্যাপক হারে, সেটিও তো একটা স্থবিরতার মুখোমুখি পড়বে। মানে মানে এটি কনফ্লিক্টিং সিচুয়েশনে যাচ্ছে কিনা, একদিকে কর কমানো, অন্যদিকে উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা। থ্যাংক ইউ। আসলে আমাদের যে ইকোনমিক যে কনস্ট্রেইন্ট আমাদের আছে, সেই কনস্ট্রেন্টগুলোকে চ্যালেঞ্জ হিসেবে সামনে রেখেই আমাদেরকে কাজ করতে হবে। যেমন আমাদের এই মুহূর্তে প্রাইভেট সেক্টরে উনি যেটা বললেন আর কি, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমাদের বাড়ানোটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, বাড়তেছে না, বলতে গেলে বাড়তেছে না প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট। তো এখন সেক্ষেত্রে মানে যে আমাদের লিকুইড অ্যাসেট যেটা থাকবে ব্যাংকের হাতে, প্রাইভেট সেক্টর যদি না নেয় আর কি, প্রাইভেট সেক্টর তখন নিবেও না যখন পর্যন্ত তারা একটা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ব্যাংকের লোন তারা নেবে না। এখন আমাদের অনেকগুলো ব্যাংকে দেখা যাচ্ছে যে লিকুইড আছে, অ্যাসেট আছে, তাদের লোন দেওয়ার মতো তাদের ইকোনমিক ক্যাপাবিলিটি আছে, কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টররা এগিয়ে আসছে না। তো সেক্ষেত্রে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারের, সেটা হলো যে আমাদের মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি করা। এটা করতেই হবে আমাদের এই মুহূর্তে যে বেকারত্বের যে সংখ্যা আমাদের দেশে, এটা বলা যায় রেকর্ড পরিমাণ সংখ্যা এখন। এই বেকারত্ব আমাদেরকে অবশ্যই কমাতে হবে, সেটা কমানোর জন্য প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমাদেরকে বাড়াতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টকে অ্যাটেনশন দিতে হবে যে কীভাবে প্রাইভেট সেক্টরের ইনভেস্ট বাড়ানো যাবে। ঠিক একইভাবে এবার পাবলিক সেক্টরকেও গভর্নমেন্টের অ্যাক্সেলারেট করতে হবে, ত্বরান্বিত করতে হবে, এবং দুইটার সমন্বয়ে প্লাস আমাদেরকে ফরেন মার্কেটের দিকে, আমাদের কর্মসংস্থানের জন্য ফরেন মার্কেট, বিদেশি কর্মসংস্থানের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সেটা ট্রেনিং দিয়ে হোক বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে হোক, বা আমাদের মানে মিশনগুলো যে আমাদের অ্যাম্বাসিগুলো আছে সেইগুলোর মাধ্যমে কি করে আমরা বিদেশের মার্কেটে আমাদের মানে জব আমরা করতে পারি, সেই জিনিসগুলো সরকারের উদ্যোগ নিতে হবে। ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা নিতে হবে, প্রাইভেট সেক্টরে ইনভেস্ট বাড়াতে হবে। ঠিক একইভাবে আবার শুধু ইন্টারনাল ইকোনমির উপর নির্ভর করলে হবে না, আমাদের বাইরের ইকোনমির উপরে আমাদের পরিমাণটা আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের সেদিকে করতে হবে, দৃষ্টি দিতে হবে। কিন্তু তাহলে যেই লক্ষ্য, আর গভর্নমেন্টের যে আপনি বলছেন যে আমাদের মানে ঘাটতির পরিমাণটা আর কি অনেক, যেটা উনি উল্লেখ করেছেন যে ঘাটতির পরিমাণটা অনেক আছে আমাদের, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট আমাদের ব্যাংক লোনের উপর বেশি নির্ভর করতেছে আর কি, আর বিকল্প তেমন কোনো সুযোগ নাই। কিন্তু একসময় দেখা গেছে যখন আমরা 71-72 দিকে দেখছি আর কি, যে আমাদের যে বাজেটটা ছিল এটা মেইনলি ডিপেন্ডেন্ট অন ফরেন এইড। এটার প্রায় আপনার 75-80%ই আমরা ফরেন এইডের থেকে পাইতাম। এবার কিন্তু বলা হচ্ছে যে সেই ফরেন এইড আমরা সেই অর্থে তার উপর নির্ভর করতে পারবো না। না, আমরা সেই অর্থে নির্ভর করতে পারি, আমাদের এই ফরেন এইডের ফ্লোটা অনেক কমে গেছে। তো সেক্ষেত্রেও আমাদের একটু দৃষ্টি দিতে হবে ফরেন ইনভেস্টমেন্ট, এটাকে যদি আমরা আকর্ষণ করতে পারি আর কি। তো সেক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে তাদের কনফিডেন্স লেভেলটা, আমাদের অর্থনীতির যে কর্মকাণ্ড আছে সেটার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক কমে গেছিলো। এই যে বিগত সরকারের স্বৈর শাসনের আমলে কনফিডেন্স লেভেল ছিলই না বলতে গেলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে তাদের যে সুবিধাগুলো দরকার ইনভেস্টমেন্টের জন্য সেগুলো বলতে গেলে অলমোস্ট অ্যাবসেন্স ছিল। সেই জিনিসগুলোকে সরকারকে চাঙ্গা করতে হবে যে আমাদের শুধু আমাদের ইন্টারনাল ইনভেস্টমেন্ট না, আমাদের ফরেন ইনভেস্টমেন্টটা আকর্ষণ করার জন্য আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে হয়তো আমরা আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো। রাজস্ব খাতে যেটি বাড়ানোর লক্ষ্যমাত্রা, সেটি অ্যাচিভ করার সেই চ্যালেঞ্জটুকু কিভাবে দেখেন? হ্যাঁ, রাজস্ব খাতে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা হলো যে আমাদের কভারেজটা বাড়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু অনেক খাতেই কিন্তু কর কমানো হয়েছে। কভারেজ বলতে আমি এইটাই মিন করছি আর কি, যে অনেকের ট্যাক্সিং ক্যাপাসিটি আছে বাট দে আর নট পেইং ট্যাক্স, বা তাদেরকে ট্যাক্সের আওতায় আনা যাচ্ছে না। তো
তো সেই ক্ষেত্রে আমরা যদি কভারেজটা একটু করতে পারি, বাড়াইতে পারি। আর ট্যাক্স কালেকশনের ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বলি আর কি, এখানেও কিন্তু যথেষ্ট সিস্টেম লস, দুর্নীতি আছে কালেকশনের ক্ষেত্রে। এই দুর্নীতির জন্য একটা কি হচ্ছে যে গভর্নমেন্টের রেভিনিউটা কম আসতেছে, আবার কর ফাঁকির প্রবণতাটা মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে। তো এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আর কি করের ক্ষেত্রে, যে এই দুর্নীতিটা যদি নিয়ন্ত্রণ করা যায় আর কি, তাহলে আমার মনে হয় যে রেভিনিউ ওইখান থেকে বেরিয়ে আসবে, যেটা আছে প্রচলিত কর যেটা আছে সেখান থেকে বাড়বে। আর দ্বিতীয়ত হলো যদি আমরা কভারেজটা একটু বাড়াইতে পারি, তাহলে আমাদের রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে আমরা হয়তো আরও কিছু সফলতা দেখাতে পারবো। শামীম, মানে এই যে রাজস্ব খাতে এটা আদায়ের লক্ষ্যমাত্রা বেড়ে গেল, যেটা আপনি আপনার আলোচনায় বলছিলেন যে এটি কতটুকু বাস্তবিক, সেটি অর্জন করার ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিতে পারে বলে মনে করেন? কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু কর কমানো হয়েছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা বা স্বল্প মূল্যে রাখার উদ্দেশ্যে, কিন্তু এটি তো ইকোনমিক্স, তো আসলে এটি ভাইস ভার্সা চলতে থাকে। তো সেখানে কমলে তো এই খাতে হচ্ছে স্বাভাবিকভাবে প্রেশার পড়বে, কিন্তু সেটি অর্জন করা কতটুকু সম্ভব? না, অবশ্যই। যেমন ধরেন, ওনারা যেহেতু ওনাদের আপনি দেখেছেন যে ইলেকশন ম্যানিফেস্টোতে তাদের যেই রূপরেখাটা ছিল, সেভাবেই কিন্তু তারা তাদের বাজেটের যেই 9,38,000 কোটি টাকা যেটা করেছে, সেই অবস্থা বিচার করেই। কিন্তু এখানে যেটা হয়েছে, আপনি দেখেন দুটো সিটি, ঢাকা এবং চিটাগাং, এই দুটো সিটি থেকেই 87 to 90% ট্যাক্স রেভিনিউ কালেকশন। তার মানে কি, আর যতগুলি সিটি ডিস্ট্রিক্ট আছে তারা কি কেউ কোনো ব্যবসা করে না? তাহলে সবাই ব্যবসা করে, তাহলে সেই ব্যবসা আপনাকে তো তারা ট্যাক্স দিতে হবে, তাহলে সেই জায়গায় তো আপনাকে নেটটা বাড়াতে হবে। তাহলে নেটটা বাড়াতে হলে এই ডিস্ট্রিক্ট লেভেল, ইভেন ইউনিয়ন লেভেলে পর্যন্ত আপনাকে সেইটা করতে হবে, কিন্তু সেই জিনিসটা করা হচ্ছে না। এবং সেইটা যদি তারা করে, তাহলে কিন্তু আমাদের এই যে কত 7 লাখ কোটি টাকা, আমার কাছে মনে হয় না এটা খুব একটা বেশি। আমাদের এই 500, এখন তো জানেন যে $500 বিলিয়ন উপরে আমাদের ইকোনমি সাইজ হয়ে গিয়েছে। তাহলে সেই জায়গায় আপনার 7%-এর নিচে চলে আসে ট্যাক্স টু জিডিপি রেশিও। তাহলে আমাদের জন্য আমার যেটা মনে হয়, এটা নর্মালি আপনি দেখেন যে ইন্ডিয়া বা অন্যান্য জায়গায় স্ট্যান্ডার্ড যেটা 15% বা 20% আমাদের পাশে নেইবার কান্ট্রি, বাট একটু দূরে যদি যান 25, 27, 30% পর্যন্ত তাদের ট্যাক্স টু জিডিপি রেশিও। তাহলে আমরা এত খারাপ অবস্থায় কেন? এখন সেটার জন্য যেটা করতে হবে, ফিজিক্যাল ইন্টারভেনশনটা রাখা যাবে না। তাহলে ফিজিক্যাল ইন্টারভেনশনটা যদি আপনি না রাখেন, যেটা এবার শুরু করেছে, আপনি দেখেছেন যে ব্যক্তি করদাতা যারা, তাদেরকে এটা কমপ্লিটলি ডিজিটালাইজ করা হয়েছে। অনলি যদি তারা দেশের বাইরে যদি না থাকে, তার মানে হলো কি, তাহলে যখনই ফিজিক্যাল ইন্টারভেনশন না থাকবে, তাহলে কিন্তু ওই যেটা বলা হচ্ছিল যে ট্যাক্স ফাঁকি যেটা দেওয়া, যে এই করাপশনটা অনেকটা কমে যাবে। তারপরে আপনি নিজেরটা নিজেই আপনি দিতে পারছেন, এটা যদি করতে পারেন। আর টোটাল ডিজিটালাইজেশন যখন আপনি করে দিতে পারবেন, যেটা আমাদের কোম্পানিগুলি এইটাও এই 1-2 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে। প্লাস আমাদের ভ্যাটের যেটা ধরেন আগে প্রতি মান্থলি সাবমিশনটা ছিল, এবার কিন্তু তারা ডিরেগুলেশন যেটা বলছে বারবার, সেটা কিন্তু কোয়ার্টার বেসিস। এটা আমার মনে হয় আরও 6 মান্থ পর করলেও এটা পারে। তার মানে হলো যে আপনাকে ট্যাক্স নেটটা বাড়াতে হবে। আমরা দেখবেন আপনার টোটাল যে ট্যাক্সের আমাদের ভ্যাটের মানে ইনডাইরেক্ট যেই ট্যাক্স, সেটা 67%, আর ডাইরেক্ট ট্যাক্স হলো কিন্তু অনলি 33%। তার মানে হলো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু এই গরিব অসহায় সবার উপরে যা পড়ে, আর ডাইরেক্ট ট্যাক্সটা হলো যারা স্বাবলম্বী, সবাই দিতে পারে, দেওয়ার ক্ষমতা রয়েছে। রাইট। আপনি যদি ধরেন কথার কথা নোয়াখালী যান, বরিশাল যান, বিভিন্ন ডিস্ট্রিক্টে যান, ওখানে বড় বড় দোকান আছে না, বড় বড় শপিং মল আছে না, তো তাদের কি কোনো ট্যাক্স নাই? তাহলে যদি তাদের ট্যাক্স থাকে, তাহলে তো আর আমার 7 লাখ কোটি টাকার জন্য চিন্তা করতে হয় না, কারণ এটা তো আরও অনেক বেশি হওয়ার কথা। তার মানে হলো আমার এই ট্যাক্স সিস্টেমটাকে, যেটা বারবার যেটা আমরা বলছি বা সবসময় যেটা হচ্ছে, যে আপনার স্ট্রাকচারাল একটা চেঞ্জেস আনতে হবে। কিন্তু এই স্ট্রাকচারাল চেঞ্জেসটা তারা কীভাবে আনবে, সেটা আমরা ইমপ্লিমেন্টেশন স্টেজে যা বুঝবো। যেমন আমরা বলেছিলাম যে আপনার ট্যাক্সের এনবিআরের 2টা ভাগ করা, যেমন পলিসি এবং ইমপ্লিমেন্টেশনে, এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আদৌ কিন্তু সেটা ফ্রুটফুল হয়নি। ডিজিটালাইজেশন করার কথা, যদি ডিজিটালাইজেশন হয়, যদি যেই জিনিসগুলি সামনে আছে তারা যদি এটা প্রপারলি করে এবং একটা অ্যাকাউন্টেবিলিটির কালচার ক্রিয়েট করে, তাহলে কিন্তু আমাদের এই যে
ট্যাক্স রিজিম নিয়ে যে এই ভয়টা, সেটা কিন্তু আর থাকে না। আপনি দেখেছেন কিছুদিন আগে এনবিআর থেকে বলতেছিল যে অটো যারা এই ট্যাক্স দিচ্ছে তাদের ফাইলই অডিটে ফালাচ্ছে, প্রায় 72,000 ফাইলের মতো। তার মানে কি, যারা সিটিজেন আপনি ট্যাক্স দিচ্ছেন আপনাকে আবার অডিট করতেছে বারবার, যদি তাহলে কি আপনি আপনার ভিতরে ভয়, আপনার ভিতরে যেই স্বাচ্ছন্দ্যটা থাকার কথা সেটা কিন্তু থাকছে না। বরং যারা ট্যাক্সের বাইরে আছেন তাদেরকে আনার জন্য ব্যবস্থা করা, তাদেরকে আনার জন্য কোনো কোনো ব্যবস্থা ধরনের নেই। ব্যবস্থা সেইটা করা উচিত। এবং আমার মনে হয় যে তারা সেইভাবে অ্যাডভান্স হচ্ছে, এবং সেইভাবে যদি অ্যাডভান্স হয় তাহলে এই যে কর ছাড় দিচ্ছে এগুলি কোনো সমস্যা হবে না। তার মানে হচ্ছে যেই কর ছাড় দেওয়া হয়েছে রাজস্ব খাতে, যদি সেটি তুলে আনা যায় সেটি বাস্তবিক, যদি ইমপ্লিমেশনটা সঠিকভাবে করা যায় তাহলে সেটি বাস্তবিকভাবেই মনে করছেন আপনারা দুইজনই। আমি একটু আলোচনা করতে চাই যে দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে এটার কারিকুলাম, অবকাঠামো সবকিছু মিলে এই খাতটা কে একটা ফলপ্রসূ দিকে নিয়ে যাওয়া হবে। এই যে সেটি করা হবে বলে আপনারা কিভাবে মনে করেন? কারণ আমরা দেখেছি বিগত সময় বারবার এটার কারিকুলামের পরিবর্তন করা হয়েছে, শিক্ষকদের প্রপার ট্রেনিং সিস্টেম নেই, ব্যবস্থা নেই, এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করা এবং এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও হচ্ছে বিগত সরকারগুলো এবং বিগত সময়ে হচ্ছে আমরা সেরকম খুব সাকসেসফুল জায়গায় দেখতে পারিনি। তো যদি, এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত যেই ইন্টিগ্রেশন দরকার সেটার ক্ষেত্রেও এক ধরনের ঘাটতি রয়েছে। তো এই যে শিক্ষা খাতে বড় বরাদ্দ দেওয়া হলো, সেটি আপনি অর্থনীতি কিভাবে করে ইম্প্যাক্ট ফেলবে বলে মনে করেন? একই সাথে এটি আসলে কতটুকু বাস্তবসম্মতভাবে হচ্ছে সরকার অ্যাপ্লাই করতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ। শিক্ষা খাতে আমি বলি আর কি, সবসময় আমি এই কথাটা বলি আর কি, অনেক দুর্নীতি আছে। মানে অন্যান্য খাতের চেয়ে দুই একবার শিক্ষা খাত আপনারা দেখছেনও পত্রপত্রিকায়, চ্যাম্পিয়ন হয়েছে দেশের মধ্যে, 2বার চ্যাম্পিয়ন হয়েছে। বিগত সরকারের সময় 2বার চ্যাম্পিয়ন হয়েছে। পরের বারে অবশ্য রেজাল্টটা শেষ পর্যন্ত পাবলিশ করতে পারে নাই, সেটাকে যে কোনোভাবে ধামাচাওয়া দেওয়া হয়েছে। আর আগেরটা তো পাবলিশ হয়েছে, আপনার পত্রপত্রিকা সব জায়গায় দেখছেন যে সমস্ত খাতগুলোর মধ্যে শিক্ষা খাত চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। তো এই যে দুর্নীতি শিক্ষা খাতের, এইটা সর্বস্তরে আছে। আপনি একবার ধরতে পারেন যে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে আমাদের একটা টার্সিয়ারি লেভেল পর্যন্ত সব স্তরে এই দুর্নীতিটা আছে। এখন এই দুর্নীতিটা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা যদি আমরা করতে পারি, এবং যে কারিকুলাম যে করার জন্য মানে পরিমার্জিত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো উদ্যোগ। আমাদের জব মার্কেটের দিকে দৃষ্টি রেখে, আমাদের মানে আভ্যন্তরীণ জব মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল জব মার্কেট, এই দুইটার দিকে দৃষ্টি রেখেই আমাদের কারিকুলাম প্রণয়ন করা দরকার। আমাদের মানে শিক্ষার্থীদেরকে সেইভাবে ট্রেন আপ করা দরকার, যাতে তারা ইসের থেকে বেরিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে তারা কোনো একটা কর্মের মধ্যে যাতে প্রবেশ করতে পারে, দেশের ভিতরে অথবা দেশের বাইরে। তো এটা অবশ্য ভালো উদ্যোগ, কিন্তু এটার অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের সবারই সন্দেহ আছে, ওই কারণে যে শিক্ষা খাতে প্রচণ্ড রকমের দুর্নীতি আছে। সেই দুর্নীতিগুলো যদি বন্ধ না করা যায় আর কি, তাহলে আমার মনে হয় না যে এটা আমরা খুব বেশি অ্যাচিভ করতে পারবো। যেমন ধরেন এখন সবাই আমরা জানি যে ক্লাসে পড়াশোনা নাই, বড় বড় স্কুলে ক্লাসে পড়াশোনা নাই, কোচিং সেন্টারে। কোচিং সেন্টার, তার মানে কি? হোয়াট ডাজ ইট মিন? এটা দেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ সবার ছেলে তার কোচিং সেন্টারে যেতে পারে না। ফলে এটা রেজাল্টের উপর একটা মানে করতেছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে সবসময় আর কি। তো এইরকম অনেক দুর্নীতি আছে। মানে বাণিজ্য কি বলে আপনার বদলি বাণিজ্য থেকে শুরু করে পদায়ন বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। সেই জিনিসগুলো কার্যকরভাবে বন্ধ করা দরকার। বর্তমান শিক্ষামন্ত্রী, উনি শিক্ষা বান্ধব মন্ত্রী হিসেবে পরিচিত, আমি বলবো আর কি, যে আমি ওনাকে পেয়েছি। আমি একসময় গভর্নমেন্ট সার্ভিসে ছিলাম, বিসিএস এডুকেশনে। তো আমি আশা করবো আর কি যে ওনার মাধ্যমে হয়তো কিছু পজিটিভ রেজাল্ট আসবে, যেটা আমরা অচিরেই সবাই ফিল করতে পারবো যে শিক্ষা একটা পরিবর্তন আসতেছে। আরেকটি খাতে এবার সরকার বাজেটে গুরুত্ব দিয়েছে, সেটি হচ্ছে
সামাজিক সুরক্ষা খাত। সামাজিক সুরক্ষা। তো সামাজিক সুরক্ষা খাতে আপনি যে আলোচনা করছিলেন, সবচেয়ে এটি ইমপ্লিকেশনের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে যে সামাজিক পর্যায়ে আমাদের যে দুর্নীতি, রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক প্রভাব, এগুলো কিন্তু খুব বড় ধরনের প্রভাব ফেলে। সেটি সামাজিক সুরক্ষায় এত গুরুত্ব দেওয়ার পরে সেটির ইমপ্লিকেশনটা কেমন হবে বলে আপনি মনে করেন? মানে সরকার সেক্ষেত্রে আমাদের একই চ্যালেঞ্জে তো মুখোমুখি হবে। আমাদের দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বাড়ানোর অর্থ হলো, একটা হলো যে আমাদের কর্মক্ষমতা বাড়াতে হবে, আর একটা হলো যে আমাদের মধ্যে যে এইগুলো আছে আর কি, যে খারাপ প্রবণতাগুলো আছে সেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। না করতে পারলে এই সেফটি নেটের যে সরকার যেটা আশা করতেছে আর কি, তারা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সোশ্যাল সেফটি নেটের জন্য, সেই রেজাল্টটা কিন্তু জনগণ পাবে না যদি এই দুর্নীতি কমানো না যায় আর আমাদের দক্ষতা, ম্যান পাওয়ারের দক্ষতা যদি বাড়ানো না যায়। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। সেটা হলে কয়েকদিন আগে একজন হিন্দু মহিলা আমার বাড়ির পাশে, গ্রামের বাড়ির পাশে, তার মোবাইল ফোনে ভাতা, বৃদ্ধ ভাতা আসছে। এখন সবার মোবাইলে আসছে, তারটা খুঁজে পাচ্ছে না। সে দিশে না পেয়ে আমাকে ফোন করছে, দাদা সবাই টাকা পাইছে, আমি টাকা পাইতেছি না, কেন আমার টাকাটা কোথায় গেল? তারপরে সবাই পাইলে তো আপনিও পাওয়ার কথা, এখানে কোথায় যাবে? আর তো যাওয়ার তো আর কোনো সুযোগ নাই। সবাই যখন পাইছে তখন আপনার তো পাওয়ার কথা, কেন পাচ্ছেন না? পরে যাই হোক, এটা খোঁজ নিয়ে দেখা গেল যে ওই টাকাটা আর একজন তুলে নিয়ে গেছে। মানে একটা ছোট্ট উদাহরণ দিলাম আর কি। এরকম কিন্তু শত শত হচ্ছে। হজ করার নাম করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেছে, তাদেরকে হজ করাইতে নিয়ে যাবে। এই আমার ভাঙ্গা থানায় একটা ইনস্ট্যান্স আছে, 100 জন লোকের কাছ থেকে টাকা নিছে। টাকা নিয়ে ফ্লাইট ঠিক করে ফেলছে, তারা মাইক্রো ভাড়া করছে, যাবে ঢাকায় এসে বিমানে উঠবে। দেখা গেল এই বিগত সরকারের সময়ের ঘটনাটা আর কি, দেখা গেল যে যখন মাইক্রো ঠিক করছে, সকালে এসে উঠছে, সেই সময় মেসেজ আসছে যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তখন তারা যে নিবে তাকে খোঁজাখুঁজি করছে, সে টাকা পয়সা নিয়ে সৌদি আরব পালাই চলে গেছে। এরকম লক্ষ লক্ষ আছে আনরেকর্ডেড। মানে এইগুলি থানার কিন্তু রেকর্ড নাই, যে ক্রাইম, এই ধরনের ক্রাইম আর কি, প্রতারণা, বিভিন্ন ধরনের মানে কি বলে ঠকবাজি, এর লক্ষ লক্ষ হচ্ছে, কিন্তু এগুলো থানায় রেকর্ড নাই। থানায় এগুলো রেকর্ড করা দরকার, কারণ রেকর্ড করা দরকার। পুলিশ যদি কন্ট্রোল করতে চায় তাহলে তার জানা দরকার যে কী ধরনের অপরাধ ঘটছে, কত পরিসংখ্যান, এর পরিসংখ্যানটাকে আসল পরি। কিন্তু থানা অনেক সময় ডিসকারেজ করে। আমি থানার ওসিরে ফোন করলাম যে আপনি এইটা একটা কেস নেন। হ্যাঁ, আমি 3 জন লোকও পাঠাই দিলাম। ওসির রুমে তারা বসে দেন দরবার করলো। দেন দরবার করে পরে আমি বললাম যে তোমরা ওইখান থেকে বেরিয়ে কেস করে আমাকে জানাইও। পরে তারা থানার থেকে বেরিয়ে চলে আসছে, আমাকে আর ফোন করে না। ব্যাপারটা কি? ফোন করার কথা, আমাকে ধরাবান্ধা কথা। আমি ফোন দিছি, বলে যে ওসি সাহেব মানে বললো যে কেস দিবেন, যে নিয়ে গেছে সে তো আপনাদেরই লোক, আবার আপনাদের লোকরা এটা তদবির করবে। হ্যাঁ, ওটা ভাইবে চিন্তে দেখেন আপনারা কেস করবেন কিনা। যাই হোক, ওসি ইনডাইরেক্টলি তাদেরকে না করার জন্য উৎসাহিত করছে, যার জন্য তারা কেসও করে নেই। এরকম আনরেকর্ডেড লক্ষ লক্ষ ক্রাইম হচ্ছে। আপনি দেখতে পারেন এখন ঢাকা শহরে কিন্তু ক্রাইম বেড়ে গেছে। ঢাকা শহরে সারা বাংলাদেশে ক্রাইম বেড়ে গেছে, ছিনতাই থেকে শুরু করে হাইজ্যাক থেকে শুরু করে অনেক বেড়ে গেছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে আর কি, এগুলো আমাদের যদি যে গভর্নমেন্টের যে দক্ষতা, যাদের এইটা নিয়ে কাজ করা দরকার, পুলিশ বাহিনী বলেন বা আমাদের বিভিন্ন যে বাহিনী আছে, তাদের এই দক্ষতাটাকে বাড়াইতে হবে। তাদের মধ্যে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিটাকে দূর করতে হবে। আর আরেকটা জিনিস যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ আগে, আমাদের মধ্যে শিক্ষা খাতে, আমাদের শিক্ষার মধ্যে, মানুষের মধ্যে দেশপ্রেম এবং মানবিকতা ঢোকানোর জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। আমাদের এখন ক্লাস সিস্টেমে, আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, তো আমার মনে হয় যে খুব কম টিচারই আছে যারা ওই যে ইয়েগুলো আছে, সোশ্যাল যে জিনিসগুলো আছে আর কি, যে তাকে একটু করতে হবে, মোটিভেট করতে হবে পড়াশোনার জন্য, তার মানবিক গুণাবলীগুলোকে একটু রেজ করার জন্য চেষ্টা করতে হবে। আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে, কিন্তু আমার স্টুডেন্ট মাঝে মাঝে বলে, স্যার আপনি এইসব কথা বলেন, অন্য কোনো রিসার্চার তো সাধারণত বলে না। হ্যাঁ, না বলবে, তোমাদের দরকার এটা। তো এই জিনিসগুলো আমাদের শিক্ষার মাধ্যমে আমাদের মানে জনশক্তিকে একটা ক্যাপিটালে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যদি আমরা শিক্ষাটাকে সঠিক পথে আমরা পরিচালিত করতে পারি। যে উদ্যোগগুলো সরকার নিছে,
আনডাউটেডলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, মূল্যবান উদ্যোগ, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট আমরা কতটা করতে পারবো, দ্যাট ইজ কোশ্চেনেবল। সেইটা যাতে না হয়, ইমপ্লিমেন্ট যাতে হয় আর কি, অন্তত আমরা 100% না পারি, অন্তত 80% যাতে পারি আর কি, সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এই দেশ এগিয়ে যাবে। জি জি, ধন্যবাদ। মাসুম, যেই প্রশ্নটি আমি স্যারকে করছিলাম যে এই সামাজিক সুরক্ষা খাতকে সরকার যে গুরুত্ব, সর্বোচ্চ গুরুত্বের জায়গায় রাখলো, শিক্ষা, সামাজিক সুরক্ষা খাত, সামাজিক সুরক্ষা খাতে একই প্রশ্ন যে এই সামাজিক সুরক্ষাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় সমাজের মধ্যে, তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার এবং এখানে যে রাজনৈতিক প্রভাব দেখা যায়, দুর্নীতি দেখা যায়, সেগুলোকে দূর করতে হবে। এই সব মানে সেটি কিভাবে দেখছেন? এটি কি সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে উপস্থিত হবে কিনা? কারণ এই খাতে সরকারের অনেকগুলো প্রজেক্ট নতুন করে নেওয়া হয়েছে, আপনার ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রটা কি আপনার কাছে বড় একটা চ্যালেঞ্জ এই সরকারের জন্য বলে মনে হয় কিনা? আসলে আমাদের করাপশনটা এমন লেভেলে চলে গেছে যে কোনো ইনস্টিটিউশন বা কোনো ইন্ডিভিজুয়াল, ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, সিস্টেমের কারণে হোক, যেভাবে হোক, করাপশনের সাথে ইনভলভ। এখন এটা কিভাবে? ধরেন যে কোনো ইকোসিস্টেমটাই যদি করাপ্ট হয়ে যায়, আপনি কি করবেন ওখানে? আপনি তো জাস্ট পার্ট অফ। তাহলে আপনাকে যেটা করতে হবে, ইকোসিস্টেমটাকে রেকটিফাইয়ের জায়গায় যেতে হবে। এখন এই যে পুরো টোটাল সোশ্যাল যে আমাদের যে কোহেরেন্ট, একটার মধ্যেই তো ধরেন পুলিশিং যেই সিস্টেম, পুলিশের যেই মোরাল ভ্যালুস থাকার কথা, সেটা তাদের ভিতরে নাই। যারা সমাজের যে নেতৃত্ব যারা দিবে, তাদের ভিতরে যে মোরাল ভ্যালুস থাকার কথা, সেটা নাই। এখন যে এত বড় একটা প্রজেক্ট গভর্নমেন্ট হাতে নিয়েছে এবং রাইটলি যে ন্যায্য পাওয়ার সে পাচ্ছে কিনা, একটু আগেই যে উনি মেনশন করলো যে 13% যার পাওয়ার কথা পায়নি, এটা টাইম টু টাইম কিন্তু আপনাকে ফিল্টারিং করতে হবে, টাইম টু টাইম স্ক্রুটিনি করতে হবে, টাইম টু টাইম আপনাকে ডাটাবেসটাকে ডেভেলপ করতে হবে। কারণ ওই একবার আপনি কথার কথা ডাটা নিয়েছেন XYZ এর, এবং ওই XYZ এর কাছে আপনি পাঠাচ্ছেন, কিন্তু ওই XYZ যে ওই লিডারের করাপ্টেড হয়ে যায়নি, হ্যাঁ, কারোর মাধ্যমে দেওয়া হয়েছে কিনা সেটা, তাহলে এটা করতে হবে আপনাকে রেগুলার বেসিস, আপনাকে স্ক্রুটিনি করতে হবে এবং এখানে একটা ডাটাবেস ডেভেলপ করতে হবে। এবং যেই ডাটাবেসটা ধরেন এমন হতে পারে যে একটা সিঙ্গেল উইন্ডো, সেই সিঙ্গেল উইন্ডোর মধ্যেই ওই ফুল ফ্যামিলির ডাটাটা থাকবে। তাহলে ওই ফুল ফ্যামিলি কী ধরনের আপনার বেনিফিট পাচ্ছে গভর্নমেন্ট থেকে, সেটা কিন্তু তাকে গভর্নমেন্টও জানবে এবং সেও জানবে যে সে এই ধরনের ফ্যাসিলিটিসগুলি পাচ্ছে। তাহলে সেইভাবে আমাদের ডাটাবেসটা ডেভেলপ করতে হবে এবং টাইম টু টাইম এটাকে আপনার রেগুলার বেসিস ফিল্টারিং, স্ক্রুটিনি করতে হবে। এবং সেটার সাথে আপনার যেটা এডুকেশনের কথাটা আপনি বললেন, সেটা একেবারে অতপ্রোতভাবে জড়িত। কারণ হলো আমাদের যদি আপনি দেখেন, অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। আপনি যদি গ্রামেও যান, বিভিন্ন দেখবেন যে ভালো বিল্ডিং হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে ভালো টিচার নাই বা স্টুডেন্ট নাই। ধরেন পুরো বিশাল একটা বিল্ডিং, কিন্তু ওখানে 10 জন স্টুডেন্ট, টিচার 12 জন বা 15 জন টিচার। তার মানে কি হচ্ছে, যে শিক্ষক যেই তার দায়িত্ব, যেটার জন্য সে স্যালারি নিচ্ছে, সেটা সে ফুলফিল করছে না। তাহলে এখানে যেটা করতে হবে, এই যে যারা টিচার এখানে আছে, সকলকে আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। উনি যেমন মেনশন করলো যে উনি যেহেতু গভর্নমেন্ট থেকে একটা হিউজ স্যালারি নিচ্ছে, সে কেন আবার কোচিং সেন্টার করবে এবং কোচিং সেন্টারে কেন আলাদা অ্যাডভান্টেজ দিবে। তাহলে সেই জায়গায় এই যে আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, এখানে শুধু বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, এই ইকোসিস্টেমটা আপনাকে ডেভেলপ করতে হবে, ইনশিওর করতে হবে যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল যারা স্টুডেন্ট, সকলেই সার্ভিস পাচ্ছে। এবং এইটার সাথে সাথে আপনার আমাদের সোসাইটিতে যেভাবে ধরেন প্রতি বছর এমপ্লয়মেন্ট প্রায় 23 লাখের মতো আমাদের মার্কেটে আসে, তাহলে 23 লাখ, কিন্তু আপনি যদি প্রপারলি দেখেন 35 বা 40 হাজার প্রপার জব আছে মার্কেটে, প্রপার জব 40 হাজার প্রপার জব নেই। এগেইনস্টে কি পরিমাণ জব তৈরি হচ্ছে প্রপার কোনো, তো আপনি দেখবেন যে রেগুলার বেসিস আমরা দেখছি যে ম্যানুফ্যাকচারিং বেস যে কোম্পানিগুলি, সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এখন কারণটা কি? কারণ হলো আমার ব্যাংকিং সেক্টরে আপনি দেখেছেন যে একটা লুটতরাজ হয়েছে এবং সেখানে লিকুইডিটি ক্রাইসিস, যে জন্য এই ম্যানুফ্যাকচারিং যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা না।
কিন্তু গভর্নমেন্ট যেটা 60,000 crore টাকার কথা বলছে, কিন্তু তারপর ওনারা যদি আমরা ওই যে মনে আছে আপনার কোভিডের সময় একটা বিশাল ইনসেন্টিভ দিয়েছিল, যেভাবে লুটপাট হয়েছে সেইভাবে যদি আবার এটা লুটপাট হয় তাহলে কিন্তু সেটা উল্টা আরও আপনার পজিটিভের চাইতে নেগেটিভ হবে। তাহলে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমার এখানে তো এত গ্রাজুয়েট দরকার নেই, এত মাস্টার্স পাস করা দরকার নেই। চায়নাতে আপনি দেখেছেন যে 90s পরে যে রেভলিউশনটা আসছে, কারণ তারা এই আপনার কোনো গ্রাজুয়েট প্রডিউস করে না, তারা প্রডিউস করছে যাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে। তাহলে আমার যে স্কুলে আপনি দেখবেন যে মানি ম্যানেজমেন্ট বলতে কোনো কিছু শেখায় না। আমার ধরেন 7-8 পরেই তো বা ক্লাস 10 পরেই তো আপনি স্পেসিফিকলি কে কী হবে একটা ট্রেনিং সেইভাবে ভোকে বলার, কারণ আমার তো মাস্টার্স পাস করা সব দরকার নেই সোসাইটি। দেশের বাইরে কিন্তু এডুকেশন সিস্টেমটা এমন, আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, যে ক্লাস 9-10 ইয়ার 9 ইয়ার 10 মধ্যেই ছাত্রীরা ডিসাইড করে ফেলে যে তারা আসলে ভবিষ্যতে কি করবে। রাইট, তো সেই জায়গাটা আমাদেরকে হাত দিতে হবে, এবং সেটা আমার মনে হয় যে রাইটলি এই গভর্নমেন্ট হয়তো বা, যার জন্য আপনি দেখেছেন যে জিডিপি 2%, এটা কিন্তু আগে আরো অনেক কম ছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু জিডিপি 2%, কিন্তু বাইরে যদি আপনি দেখেন একটা ডেভেলপড কান্ট্রিতে 8%ও বহু জায়গায় আছে। তাহলে জিডিপির 8% যেখানে, তার মানে কি আপনি সিঙ্গাপুর বা হংকং আজকে এত ডেভেলপড কেন? অনলি বিকজ তারা ইনভেস্ট করেছে ম্যান পাওয়ারে এবং শিক্ষা খাতে। আপনি ব্রিটেনের ইকোনমির এত বড় ইকোনমিরও প্রায় 5%, 4.5% হচ্ছে শিক্ষা খাতে তারা ইনভেস্ট করে, এবং সেটা তাদেরকে রিটার্নও করে। সেই জন্য তো সুইজারল্যান্ড আজকে, সিঙ্গাপুর, হংকং, দিজ আর দি এক্সাম্পল। তাদের কাছে ন্যাচারাল রিসোর্সেস কি আছে? অনলি তো তারা ইনভেস্ট করেছে এডুকেশন, হেলথ, বা এই যে ম্যান পাওয়ারকে কীভাবে এফিশিয়েন্ট করা যায়, তাদেরকে অ্যাসেটকে কীভাবে রূপান্তর করা যায় লাইবিলিটি থেকে। আমরা কি হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক যে বেনিফিটটা নেওয়ার কথা সেটা তো আমরা নিতে পারছি না। তাহলে সেই জন্য আমার কাছে মনে হয় গভর্নমেন্ট রাইটলি পজিটিভ স্টেপ নিয়েছে, কিন্তু সেইটাকে যেটা করতে হবে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। আমরা যদি দেখি এই যে আপনার হেলথে প্রায় 1%-এর নিচে 0.67% বোধ হয় জিডিপির আপনার অ্যালোকেশন আছে, সেইটাও খরচ করতে পারে না। এই যে 2% নিয়েছে সেটাও খরচ করতে পারবে না। এডিপিতে যে আমাদের 3 লাখ কোটি টাকার যে অ্যালোকেশন দেওয়া আছে, প্রতি বছরই তার শেষ দিকে এসে তাড়াহুড়ো করে এর বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। 80%ও আপনার বাজেটের আমরা অ্যালোকেশন যেটা থাকে সেটা আমরা এক্সিকিউট করতে পারি না। তার মানে তাহলে তো আর এই হরি লুটতরাজ যদি অ্যাট দি এন্ড ওই যে 2 মাস যেটা বললেন যে মে অ্যান্ড জুন, সেই সময় কিভাবে এটাকে আপনার দেখাতে ডিসবার্স দেখানো খালি, তাহলে তো আর হবে না। একই প্রশ্ন আমার দুজনের কাছে। এই সরকারের, এই বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আসার পর থেকে সরকারের যেই কার্যক্রম আমরা দেখছি, অর্থনৈতিক কার্যক্রম, এই বাজেটের আগেও সেই কার্যক্রম, বিশেষ করে প্রধানমন্ত্রী কেন্দ্রিক তার ক্যাবিনেটের যে কার্যক্রম, সেটি আসলে কি ইন্ডিকেশন দিচ্ছে যে মানে এটি আসলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এর আগে তারা গত 100 দিনের মধ্যে বিভিন্ন নির্বাচনী যেই তাদের ইশতেহার যা ছিল তা বাস্তবায়ন করার জন্য তাদের যে চেষ্টা, সরকারের যে চেষ্টা, সেই চেষ্টা দেখে কি আমরা আশান্বিত হওয়ার সুযোগ রয়েছে কিনা যে আমরা এই বাজেটটি বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের পজিটিভ ওয়েতে দেখতে পারি? এরকম কি দেখেন কিনা? আমার কাছে যেটা মনে হয়, গুড ইন্টেনশন ইজ দেয়ার, কিন্তু চ্যালেঞ্জেস এত বেশি, সেটা ওভারকাম করাটা এই গভর্নমেন্টের ব্যাপার, মানে পক্ষে কতটা সম্ভব এটা সময় বলে দিবে। সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ আপনি দেখেন, একটা হলো ব্যাংকিং সেক্টর। আপনি জানেন যে আমাদের ইনভেস্টমেন্ট ড্রিভেন বাই ব্যাংকিং সেক্টর, যেটা যেহেতু ক্যাপিটাল মার্কেট একেবারে অচল অবস্থায়, তার মানে হলো যে কোনো হেলদি ইকোনমির ইনভেস্টমেন্টের 75-80% আসে হলো ক্যাপিটাল মার্কেট থেকে, লং টার্ম ইনভেস্টমেন্ট, আর ব্যাংকিং সেক্টর থেকে অনলি 20-25% ওয়ার্কিং ক্যাপিটাল দেয়। কিন্তু বাংলাদেশে কি সবই হলো ব্যাংকিং সেক্টর, এবং সবই হলো ঢাকা আর চিটাগাং বেস। একেবারে 80%-এর উপরে আপনার ঢাকা আর চিটাগাং পুরো দেশ থেকে কালেকশন করবে, ঢাকা চিটাগাং ইনভেস্ট করবে। তাহলে তো আর আপনি একটা ইকোনমি এইভাবে ভাইব্রেন্ট হবে না। তাহলে যেটা করতে হবে আপনাকে, টোটাল ইকোনমিটাকে আপনাকে একটা প্রপার ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। সেখানে আপনার মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স সেক্টর, লিজিং, এবং এখানে যারা রেগুলেটর, ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের, এবং আরেকটা দেখা যাচ্ছে যে এফআইডি, যেটা পাবলিক ব্যাংকগুলিকে করে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে ওভারঅল যে ক্যাপিটাল মার্কেটে কী কী ইনসেন্টিভ দরকার
সেগুলি তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। মানি মার্কেটে যারা যেভাবে লুটতরাজ করেছে সেখানে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, এবং আমাদের যে আইনগুলি ধরেন আপনার অনেক পুরনো এবং যেখানে অনেকগুলি ড্রাফট এবং অ্যামেন্ডমেন্ট করার কথা, সেই অ্যামেন্ডমেন্টগুলি করা, এবং সেখানে মেক শিওর করতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি ইজ দেয়ার। কারণ আপনি দেখেন এই যে পাবলিক ব্যাংকগুলিতে যারা বোর্ডে আসে, প্রায় 9টা পাবলিক ব্যাংক, এবং আপনি জানেন যে লাখ লাখ কোটি টাকা সেখান থেকে হচ্ছে, তা যারা বোর্ডে আসছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কারণ তারা ইমিউন। তাহলে আপনি লোন দিচ্ছেন, আপনি বোর্ডে থেকে, অথচ আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তাহলে তারা এই সমাজ অ্যাডভান্স হতে পারবে না। ব্যবহার কিন্তু আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি। রাইট, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স হতে পারবে না। তাহলে আপনাকে এমন একটা সমাজ তৈরি করতে হবে যে সমাজে একটা ইকোসিস্টেম থাকবে প্রপার, কারণ প্রতিটা মানুষই হলো বাই বর্ন গ্রিডি। তাহলে আপনাকে যখন এই সিস্টেম আপনাকে যদি বাধা দেয়, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাহলে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে প্রপার একটা ইকোসিস্টেম, এবং সেখানে একটা রুলস বেস, এবং কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেটা তার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে সে আসবে। এটা প্রত্যেকটা সেক্টরেই যদি এটা আপনি মেক শিওর করতে পারেন, অনলি দেন এটা অ্যাডভান্স হতে পারবে। কারণ ওনারা যেই চ্যালেঞ্জেসগুলি নিয়েছে, এটা মানে আগের যে গভর্নমেন্ট যারা ছিল তাদের হাতে কিন্তু এত বড় বড় চ্যালেঞ্জে আসে নাই। তার ব্যাংকিং সেক্টর করাপ্ট, তার সমস্ত ইনস্টিটিউশনগুলি একেবারে মানে কি বলে ভঙ্গুর অবস্থায় আছে। সেই জায়গায় এসে তাকে এগুলিকে রেকটিফাই করতে হবে। তাহলে সেটা তো অনেক বড় চ্যালেঞ্জ, সেই জায়গায় তো তাকে হাত দিতে হবে আমার মনে হয় খুব স্ট্রং এবং হার্শ ভাবে। জি স্যার, আপনি যদি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে। সরকারের সদিচ্ছার অভাব আছে বলে আমি মনে করি না, তাদের যথেষ্ট সদিচ্ছা আছে। কিন্তু ওই যে উনি যে কথাটা বললেন যে অনেক চ্যালেঞ্জেস আছে আর কি, সেই চ্যালেঞ্জেসগুলো তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে, সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। ব্যাংকিং সেক্টরে যে একটা ইনস্টাবিলিটি, ম্যাক্রো ইকোনমিক ইনস্টাবিলিটি, এটাকে তো অবশ্যই মানে প্রথমে স্টেবল অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে তো কোনো কিছু কাজ করবে না। ব্যাংকিং সেক্টর যদি আনস্টেবল থাকে, যদি ম্যাক্রো ইকোনমিক ইনস্টাবিলিটি যদি না আসে আর কি, স্টাবিলিটি যদি না আসে, তাহলে কখনো এই সিস্টেমটা কাজ করবে না। সুতরাং আমাদের ইকোনমিকে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে হবে অবশ্যই, এবং সেক্ষেত্রে সরকারকে এই দুর্নীতি দমন করার জন্য অত্যন্ত কঠোর অবস্থানে থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। তাহলে ভবিষ্যৎ দুর্নীতি কমে যাবে। ব্যাংক ডিফল্টাররা যারা মানে হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে, তারা যদি মাপ পেয়ে যায়, তাহলে আবার নতুন করে হাজার হাজার তারা সৃষ্টি হয়ে যাবে। আমরা কিন্তু স্যার মনে হয় বহু বছর পরে কোনো একটা বাজেট দেখলাম যেখানে কালো টাকাকে সাদা করার উপায় রাখা হয়নি। নর্মালি এর আগে আমরা বাজেটগুলো দেখেছি কালো টাকাকে সাদা করার কোনো না কোনো একটা ইনসেন্টিভের ব্যবস্থা রাখা হয়। এইবার কিন্তু আমরা সেটি দেখতে পেলাম না বাজেটের মধ্যে। সেটি কি আপনি মনে করেন যে এটি একটি নৈতিক জায়গা, কিন্তু এর আগের সরকারগুলো এর আগের বাজেট উত্থাপনের সময় বলা হচ্ছিল যে এই টাকাকে তো মার্কেটে নিয়ে আসতে হবে, সেটি একটি রিজন হিসেবে দেখানো হতো যে কালো টাকা সাদা করার বিভিন্ন। আসলে এই বিষয়টি একটু মানে আমি বলবো এটা দুইটা দিকই আছে, যে আপনি কালো টাকা বলে আপনি তাকে রেখে দিলেন, সেই টাকাটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে না, নিঃশেষ হয়ে যাচ্ছে না, সেটা কিন্তু অর্থনীতিতে ব্ল্যাক মার্কেটে কাজ করতেছে সেটা। সুতরাং সেই দিক থেকে সেটা ক্ষতিকর, কারণ হলো কি ব্ল্যাক মার্কেটে এক্সপান্ডেড হয়ে গেল। যখনই আপনি তাকে সুযোগ দিলেন না, তখন সে বসে থাকবে না, টাকা এটার ফাংশন সে করেই যাবে। সুতরাং সে যদি ফাংশন ব্ল্যাক মার্কেটে করে যায়, তাহলে দ্যাট ব্ল্যাক মার্কেট উইল বি এক্সপান্ডেড, সম্প্রসারিত হবে। তাহলে ব্ল্যাক মার্কেটের এক্সপ্যান্ডেড হওয়ার অর্থ কি? অর্থ দুর্নীতি বেড়ে যাবে। সুতরাং এই দুইটার দিকই আছে। মরাল দিক থেকে এটা করা উচিত না, কিন্তু করা উচিত কখন? যখন এটাকে আপনি একবার নিঃশেষ করে দিতে পারবেন। যে মার্ডারার, তাকে ধরে ফাঁসি দেওয়া দরকার। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে না, মার্ডারারকে ফাঁসি দিব না, আমি তাকে বাঁচাই রাখবো, তাহলে কি হবে? আদার মার্ডারার্সরা তারা উৎসাহিত হয়ে যাবে, তো এখানে তো নেই, সাজা নাই। সুতরাং আমি মার্ডার করতে সমস্যা কি? আমি মার্ডার করে আমার কাছে টাকা নিয়ে নিলাম, সমস্যা কি? সুতরাং এইখানে এই যে ব্ল্যাক মানি যেটা আমরা বলতেছি আর কি, ব্ল্যাক মানি তো মানির গায়ে কিন্তু ব্ল্যাকনেস নাই। টাকা কিন্তু ওই যে ব্ল্যাক মানি যেটা আমার পকেটে যেটা আছে, দুইটা একই রকমের। কিন্তু কথাটা হলো যে ব্ল্যাক মানিটা থেমেও যাচ্ছে না, তার অ্যাক্টিভিটিস সে চালাই যাবে না। কিন্তু একটি প্রশ্ন করে মানে প্রশ্ন থেকে এটা করা উচিত না, কিন্তু আপনি না করে কি করছেন? আপনার ব্ল্যাক মার্কেটটাকে আরো এক্সপান্ডেড হওয়ার সুযোগ দিচ্ছেন।
তাহলে সেটা কি হবে? That কিন্তু will সেটি যদি imposes- রাখা হয়, এই ব্যবস্থা যদি রাখা হয়, তাহলে সেটিও তো এক ধরনের সমাজে না, প্রভাব সেটা ফেলতে একটা পারে যে নির্দিষ্ট সময়ের জন্য সেই সুযোগটা দিতে হবে, এবং তারপরে আর ইট উইল বি এক্সটেন্ডেড। মানুষও জানবে যে এর আগে এরপরে আর কখনো এক্সটেন্ডেড হবে না। আর এই ধরনের অ্যাক্টিভিটিসে যদি আমরা ইনভলভ হই, তাহলে অত্যন্ত কঠোর সাজা আমাদের উপর নেমে আসবে। এরকম যদি আইন করা যায়, প্রণয়ন করা যায়, উনি এটা আরো ভালো বলতে পারবেন, তাহলে এই ইয়েটা বন্ধ হয়ে যায়। বন্ধ করা সম্ভব, আমার মনে হয় বন্ধ করা সম্ভব। জি যে আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো যে এই সময়ের মধ্যে এটাকে করতে হবে, এরপরে যার কাছে পাওয়া যাবে, যে অবস্থায় পাওয়া যাবে, হি উইল বি স্যারও বলছিলেন, Punished. আপনি হয়তো অ্যাজ এ ব্যারিস্টার আপনি হয়তো আরো ভালো বলতে পারবেন, এই যে কালো টাকাকে সাদা করতে দেওয়ার একটা প্রক্রিয়া থাকে নর্মালি বাজারের মধ্যে, এবার সেটি আমরা দেখতে পাইনি। তো যদি দেয়া হতো, যেটি স্যার বলছিলেন যে ব্ল্যাক মার্কেট এক্সটেন্ডেড হয়, যদি দেয়া হতো, একটি আলোচনা তো আছে যে তখন এক ধরনের মানুষ মনে করে যে ওকে আমি কালো টাকা অর্জন করব এবং এক সময় এসে আমি সেটাই একটা ইনসেন্টিভ নিয়ে হচ্ছে যে সাদা করে ফেলবো, এটির একটা প্রভাব তো প্রবণতা সমাজে থেকে থেকে যায়। যায়। না, এখানে দুইটা কিন্তু ধরেন কালো টাকা কি, একটা হলো আপনি করাপশনের মাধ্যমে ইনকাম করেছেন, যেমন ধরেন গভর্নমেন্ট এমপ্লয়িজ, আপনার একটা সার্টেন স্যালারি আছে, কিন্তু আপনি ব্রাইবস বা বিভিন্নভাবে, বা যারা পলিটিশিয়ানস বিভিন্নভাবে দেখা যায় যে করাপশনের মাধ্যমে যে টাকাটা আর্ন করেন, সেই টাকাটা কিন্তু আপনি যত সুযোগই আপনাকে দেওয়া হোক, সেটা কিন্তু আপনি ইকোনমিতে আনবেন না। কেন আনবেন না? কারণ আপনি কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে টুডে অর টুমোরো, আপনি দেখেছেন এর আগে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু টোটাল বোধহয় এই পর্যন্ত যত কালো টাকা সাদা হয়েছে সেটা 11 বা 14,000 কোটি টাকার বেশি না। তার মানে কি, বহু না। অপরচুনিটি হয়েছে কিন্তু কেউ করে না। আরেকটা হলো, যেমন ধরেন একজনের জমি ধরেন বা গুলশানে একটা ফ্ল্যাট, এখন ওখানে ধরেন যদি কথার কথা 50 লাখ টাকা হইলো, ধরেন আপনার ওই রেট অনুযায়ী, মৌজা রেট যেভাবে সেই রেট অনুযায়ী, কিন্তু ওই ফ্ল্যাটটার দাম হয়তো বা ধরেন 6 কোটি টাকা। তো যিনি বিক্রি করলো, উনি কিন্তু বিক্রি করলো 6 কোটি টাকা, কিন্তু কিন্তু শো করছেন show 50 করছে লাখ 50 লাখ টাকা। তাহলে 5,50,000 কোটি টাকা কি? 5,50,00,000 টাকাটা এখন তো এটা তো ওই ইকোনমিতে প্রপার চ্যানেলে বা হোয়াইট মানি হিসেবে নেই। তাহলে এই টাকাটা কি হবে? এই সিস্টেমটা তো আপনি রেখেছেন, তাহলে আগে আপনাকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তাহলে দুটো ওয়েতে আপনাকে কাজ করতে হবে। একটা হলো যেটা আমি বললাম যে জিরো টলারেন্স অন আপনার কি বলে করাপশন, সেই জায়গাটা যদি আপনি মেক শিওর করতে পারেন একটা প্রপার ইকোসিস্টেম, তাহলে আপনার কালো টাকা ওখান থেকে ক্রিয়েট হবে না। আরেকটা হলো যারা এই যে সিস্টেম, যেটা যে অনেকগুলি সিস্টেমের মাঝে যে আপনি নিজেই ক্রিয়েট করে রাখেন, যেমন ধরেন পূর্বাচলে আপনি জায়গা হলো 1 লাখ কাঠা করে, ওখানে মার্কেট রেট হলো 2 কোটি টাকা পার কাঠা, তো আপনি 10 লাখ টাকা দিয়ে ধরেন আপনি জমি কিনতেছেন, কিন্তু ওই জমির রিয়েল ভ্যালু হলো 20 কোটি টাকা। তাহলে এইটা আপনি কিভাবে এক্সপ্লেনেশন করবেন? এখন এখানে তো সবই গভর্নমেন্ট অফিসাররা, ওখানে সবাই তো তার টাকা পার্কিং করার জন্য এই পূর্বাচল বেছে নিয়েছে। তা আপনি জানেন, আপনি জেনে শুনে ওইটা রেখে দিয়েছেন যে এটা কালো টাকা ওরা পার্কিং করবে। এটা একটা ওয়ে। আর বাকি যারা, এরা জেনারেলি এখন আর টাকা দেশে রাখে না, এরা দেশ থেকে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে তারা ওই সব জায়গায় পার্কিং করে, এবং সেই টাকা আপনার মতো মানে এই যদি ওই ধরনের ইকোসিস্টেম ডেভেলপ না হয়, আপনি তাদেরকে কখনোই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারবেন না। জি স্যার, শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান একেবারে শেষে, আপনি যদি 1 মিনিটে উত্তর দেন, সেটি হচ্ছে যে যে কোনো অর্থে যে কোনো বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকে হচ্ছে তার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার এই বছরটা, এই যে অর্থ বছর, সেই অর্থ বছরে তার যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কনফিডেন্সের মধ্যে কতটুকু নিতে পারবে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অ্যাক্টিভিটিস কি বলে? রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত স্থিতিশীলতার হলো নিয়ন্ত্রক হলো রাজনৈতিক স্থিতিশীলতা। সরকারের স্থিতিশীলতার নিয়ন্ত্রক হলো রাজনৈতিক স্থিতিশীলতা। সুতরাং এইটাকে যদি বজায় রাখা না যায়, এবং এটা শুধু বজায় রাখা না, এটাকে বাড়াতে হবে, স্থিতিশীলতার এক্সটেন্টটা বাড়াতে হবে, তাহলেই আমরা একটা গুড নেশন হিসেবে আমরা ডেভেলপ করতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের বাজেট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অনেক সহায়ক হবে যদি আমরা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারি। এবং সেটা রাখার জন্য যা কিছু করার দরকার আমার মনে হয় সরকারের সেটা করা উচিত।
জি, একই প্রশ্ন আকাশ আপনার কাছেও। আপনি যদি বলেন যে সরকারের সামনে বাজেট বাস্তবায়ন করা যেরকম একটি চ্যালেঞ্জ, একই সাথে সাথে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিরতা দেশের মধ্যে থাকা। এটি বৈদেশিক ইনভেস্টমেন্ট, দেশের বাইরের যেই থেকে যে টাকা আসবে বা এখানকার লোকাল যে ইনভেস্টররা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শুনি যে অনেক ব্যবসায়ী টাকা নিয়ে বসে আছেন কিন্তু ইনভেস্ট করতে পারছেন না, কারণ তারা এক ধরনের এটি গত অন্তর্বর্তী সরকারের সময় আরও বেশি মাত্রায় ছিল। আওয়ামী লীগ এর আগের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল 17 বছর, সেই সময় আরও বেশি ছিল। সেটি বাংলাদেশকে এই সরকার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কতটুকু আস্থার মধ্যে হচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে রাখতে পারবে, আপনার কাছে কি বলে মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে দুটো জিনিস, যে কোনো ইকোনমিতে ইনভেস্টমেন্টের প্রায়ার কন্ডিশন হলো পলিটিক্যাল স্টেবিলিটি এবং পলিসি কনসিস্টেন্সি। এই দুটো জিনিস যদি থাকে, আপনি লোকাল ইনভেস্টমেন্টও আসবে, আপনার ফরেন ইনভেস্টমেন্টও আসবে। এখন এই দুটার ঝামেলা হতে পারে কোথায়? যদি আমাদের ধরেন আপনি যদি অর্থনীতি আপনি ঠিক না রাখতে পারেন, যেটা আমরা ব্যাংকিং সেক্টরে যেই অরাজকতাটা আছে, সেই অরাজকতা যদি আপনি রিটার্ন করতে না পারেন, সেটাকে যদি এই জঞ্জাল যদি শেষ করে আপনি একটা প্রপার রাইট চ্যানেলে যদি না আনতে পারেন, তাহলে মানুষের যে কনফিডেন্স মানি মার্কেট বা ব্যাংকিং সেক্টরে সেটা থাকবে না। তার মানে হলে প্রতিটা মানুষই এটার দ্বারা এফেক্টেড হবে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ধরেন আপনি যদি জ্বালানি সেক্টর, প্রত্যেকটা মানুষেরই জ্বালানি লাগবে, যিনি বিজনেস করুক যাই করুক, তাহলে এই জ্বালানি সেক্টরটাকে আপনাকে সিকিউর করতে হবে। এবং সেইটা আপনি কিভাবে করবেন? যেমন ধরেন পাকিস্তানের মতো দেশ আমরা দেখেছি 30% তাদের সোলার থেকে আসে গ্রিডে। আমাদের এবার এই গভর্নমেন্ট দেখলাম যে একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে যে সোলার সিস্টেমে এই যত ধরনের র ম্যাটেরিয়ালস লাগবে এগুলি তারা ভ্যাট এবং অন্যান্য ইনসেন্টিভ দিচ্ছে। তাহলে সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। তার মানে হলো দুটো জিনিস আমরা যদি মেকশিওর করতে পারি, একটা হলো আপনার জ্বালানি, আরেকটা হলো যদি আমাদের ব্যাংকিং মানে অর্থনীতির জায়গাটা যদি প্রপারলি কাজ করে, আর এটার সাথে সাথে যেটা রাখতে হয় ইনফ্লেশন। আপনার শরীরের যেমন ডায়াবেটিস যেরকম সমস্ত রোগের সেটা হলো আমাদের ইকোনমির হলো ইনফ্লেশন। তাহলে এই ইনফ্লেশনকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি শুধু মানি ইনজেক্ট করতে থাকেন আর সেটা যদি প্রপারলি ইকোসিস্টেম না হয় বা ইউটিলাইজ না হয়, তাহলে তো আপনার এই অর্থনীতি আজকে 1000 টাকার ভ্যালু কালকে হয়তো বা সেটা হয়ে যাবে 100 টাকা, কিন্তু সাধারণ জনগণ সেটার বেনিফিটটা পাবে না। সেই জন্য আমার কাছে মনে হয় এই কিছু জিনিস যদি ভালোভাবে রাইটলি দেখে, তাহলে তারা প্রপারলি বাজেট ইমপ্লিমেন্টেশন করতে পারবে। এবং সেখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, যেটা তাদের ডিফিসিট প্রায় 2,43,000 কোটি টাকা, যেটা ব্যাংকিং সেক্টর থেকে নিবে এবং ফরেন সোর্সেস থেকে নিবে, সেই টাকাটাও যে আসবে সেটার জন্য তার এই ইকোসিস্টেম লাগবে, আদারওয়াইজ এটা সম্ভব না। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।